আজকে আমি আপনাদের শোনাবো সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি মালয়েশিয়ান ফ্যান্টাসি মুভি সাঙ্গুল বেরাকুনের গল্প। একজন অপরূপা সুন্দরী মহিলা যিনি তার রূপের জাদুতে 100 পুরুষকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 3 মাসের মধ্যেই সে সব স্বামীকে হত্যা করেছিল। কিন্তু কেন? চলুন সেটাই জানা যাক আজকের গল্পে। তো গল্পের শুরু হয় ফাতিমা নামে অপরূপ সুন্দরী মেয়েকে দেখিয়ে। তার আজকে হাসান আলী নামে এক লোকের সাথে বিয়ে হচ্ছে। বাসরাতে হাসান ফাতিমাকে বিছানায় দাগলে সে হাসানকে আগে যেতে বলে। তারপর হাসান গিয়ে শরীরে স্নো মাখিয়ে নিজেকে প্রস্তুত করছিল। এরই মধ্যে পরের সিন চলে আসে, যেখানে ফাতিমা সুন্দর করে সাজগোজ করে বাইরে ঘুরছিল, কিন্তু তখনই বকাটে ছেলেরা তাকে লাইন মারতে থাকে। এই দৃশ্য হাসানও দূরে বসে দেখছিল। তারপরও ফাতিমার চেহারার বিন্দুমাত্র পরিবর্তন আসে না। সে বাইরে অবলীলায় ঘুরতে থাকে, যেন সে এটাই চাচ্ছে ছেলেরা তাকে দেখে মুগ্ধ হোক। তখন হাসানের এক বন্ধু সামাদ তাকে বলে, তুই তাকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে ছেড়ে দিস না কেন? হাসান তখন উত্তর দেই, তারও এটাই মনে হচ্ছে, ছেড়ে দেওয়াই হয়তো তাকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখি ফাতিমা 1 কাপ চাতে বিষ মিশিয়ে দিচ্ছে। তারপর সে সেটা এক বৃদ্ধ লোকের কাছে নিয়ে যায়, কিন্তু লোকটি তাকে দেখতেই ঝাপতে ধরে আর শারীরিক সম্পর্ক করার জন্য পাগল হয়ে যায়। ফাতিমা তখন তাকে কোনো মতে চা খাওয়ার জন্য কনভিন্স করে, এটা বলে যে এই চা খেলে তার পুরুষত্ব 1000 গুণ বেড়ে যাবে। তাই লোকটি খুশি খুশি চা খাওয়া শুরু করে। ফাতিমা তখন বলে, চাটে কিন্তু বিষ আছে, কিন্তু লোকটি মনে করে ফাতিমা মজা করছে। তাই সে বলে, ও তাই, আমি আগে কখনো বিষের স্বাদ গ্রহণ করিনি, তোমার হাতে দেওয়া জিনিস আমি বিষও খেয়ে ফেলবো। এই বলে সে পুরো চা এক ঢোকে খেয়ে ফেলে। তারপর সে আবার মিলনের জন্য উতলা হয়ে যায়। ফাতিমা তখন নানা বাহানা করে সময় ক্ষেপণ করতে থাকে। তখনই লোকটি খেয়াল করে তার নাক মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। সে বোঝার সাথে সাথে একটা চাকু বার করে ফাতিমাকে মারতে চায়, কিন্তু ফাতিমার গলা পর্যন্ত চাকু নিতেই সে মারা যায়। ফাতিমা তখন বলে, তুমি ছিলে 99তম পুরুষ, এর মানে হাসান আলী হচ্ছে তার 100তম শিকার। ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। ফাতিমা হাসানের চাতেও বিষ মিশিয়ে দিচ্ছে, কিন্তু হাসান এতে লুকিয়ে দেখছে, ফাতিমাও জানত না। ফাতিমা যখন চা নিয়ে যায় তখন হাসান না খেয়ে রেখে দেয়। তাই ফাতিমা তাকে খাওয়ার জন্য পটাতে থাকে, কিন্তু হাসান তখন জিজ্ঞেস করে, তুমি কি নামাজ পড়েছ? ফাতিমা তখন বলে, চাটা খেয়ে নামাজ পড়বে, কিন্তু হাসান তখন জোর দেয়, আগে নামাজ পড়ে নাও, তারপর দুজন মিলে চা খাবো। ফাতিমার ইচ্ছা না থাকলেও জামাইয়ের সন্দেহের ভয়ে সে নামাজ পড়তে চলে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সামাদ হাসানকে বলছে সে তার বাবার হত্যার প্রতিশোধ নিবে। আর কতদিন আমরা সহ্য করব? মহিলা তো খুন করতে করতে 99 জন খুন করে ফেলেছে। 100 নম্বর তুমি বা আমি যে কেউ হতে পারে। এর মানে ফাতিমা সামাদের বাবাকেও বিয়ে করেছিল। হাসান তখন বলে, সে ফাতিমাকে বিয়ে করবে আর প্রমাণ জোগাড় করে সেই তাকে হত্যা করবে। এর মানে হাসান সবকিছু জেনে বুঝে ফাতিমাকে বিয়ে করেছে, কারণ শুধুমাত্র প্রমাণের অভাবে গ্রামের মানুষ কিছু করতে পারছে না। কাহিনী বর্তমানে ফিরে আসে, যেখানে হাসান উকি দিয়ে দেখছে ফাতিমা কি করছে সেটা দেখার জন্য। আর সে দেখে ফাতিমা নামাজ না পড়ে চেয়ারে বসে শুধু সময় কাটাচ্ছে। তাই সে আবার নিজের রুমে ফিরে আসে আর চার কাপটা বদলে দেয়। এইদিকে এতক্ষণ চা থেকে দূরে থাকায় ফাতিমারও সন্দেহ হয়ে যায়। তাই সে যখন ফিরে আসে তখন চা আর খেতে চায় না, কিন্তু হাসান বলে সে তখন শুধু চা খাওয়ার জন্য তার অপেক্ষা করেছিল। তাই সে নিজের কাপ ফাতিমাকে দিয়ে চা খাইয়ে দিতে বলে। ফাতিমা তখন ইতস্তত করতে থাকে। তখন আবার ফ্ল্যাশব্যাকের কাহিনীতে নিয়ে যাওয়া হয়, যেখানে হাসান ফাতিমাকে পটানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। ফাতিমা আসলে সে তার রূপের প্রশংসা করে জিজ্ঞেস করে সে কি বিবাহিত কিনা। ফাতিমা তখন বলে সে বিধবা। কেন এটা জিজ্ঞেস করলে? তুমি কি আমাকে বিয়ে করবে নাকি? হাসান তখন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? ফাতিমা তখন ঢং করে উত্তর দেই, আমি যদি না বলি? হাসান তখন বলে, যদি, তার মানে তুমি রাজি আছো? ফাতিমা তখন হাসি দিয়ে বলে, তুমি অনেক বুদ্ধিমান, তাই আমি রাজি হচ্ছি। ঘটনা বর্তমানে আসলে দেখা যায় ফাতিমা চিৎকার করে পালাচ্ছে আর হাসান 4 কাপ নিয়ে তার পিছু নিচ্ছে। ফাতিমা তখন আকটি মিনতি করতে থাকে তাকে যেন আর চা না দেয়, কিন্তু হাসান তাকে জোর করে চা খাওয়াতে চায়, কিন্তু ফাতিমা ধাক্কা দিয়ে 4 কাপ ফেলে দেয়। তাই এবার হাসান আরও রেগে যায় আর সে ফাতিমাকে লাথি মেরে বলে, তোর এত বড় সাহস, আমার সাথে হাতাহাতি করিস? এখন সব চা মাটি থেকে চেটে চেটে খাবি। কিন্তু ফাতিমা অনুরোধ করতে থাকে, জান প্লিজ আমাকে সাহায্য করো, এমনটা করো না প্লিজ। কিন্তু হাসান তখন বলে, কে তোমার জান? এতদিন জান শোনা বলেই তো তুমি মানুষকে হত্যা করে এসেছো, তাই না?
আর এখন যখন নিজের পালা আসলো তখন ভয় লাগছে। এরপর হাসান তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তুমি একটা শয়তান। না, তোমাকে শয়তান বলা তো অন্যায় হবে। তুমি শয়তানের থেকেও খারাপ একটা মহিলা। কিন্তু ফাতিমা সহ্য করতে না পেরে বলতে থাকে, বাস অনেক হয়েছে, এখন থামো যান। কিন্তু হাসান আরও উগ্র হয়ে বেশি বেশি গালি দিতে থাকে। তখন ফাতিমার অতীতের কাহিনী বার হয়ে আসে। অনেক আগে সে একজন কুষ্ঠরোগী ছিল, তাই মানুষজন তাকে অনেক অপমান করত। অপমান সহ্য করতে না পেরে ফাতিমা স্কুল যাওয়াও বাদ দিয়ে দেয়। ফাতিমার বাবা ফাতিমাকে তারই বন্ধু আলাল উদ্দিনের সাথে বিয়ে দিয়ে দেয়, কারণ সে অনেক ভালো মানুষ ছিল। কিন্তু বাসরাতের দিনই তার আসল চেহারা ফাতিমা বুঝে ফেলে। ফাতিমা যখন ঘুমাতে চায় তখন আলাল তাকে বলে, দূর হও বিছানা থেকে, আর ওই দূরে দেওয়ালের পাশে গিয়ে ঘুমাবি। তোমার জায়গায় ওইখানেই। কখনো নিজেকে আয়নায় দেখেছিস? যদি দেখতি তাহলে আমার সাথে ঘুমানোর চিন্তাও করতি না। এই কথা শুনে ফাতিমা রাগে দুঃখে বলে, তুমি যদি আমাকে এতই ঘৃণা করো তো বিয়ে করলে কেন? লোকটি তখন বলে, আমার ইচ্ছা হয়েছে তাই করেছি, এখন যা বলেছি তা করো। তখন ফাতিমা বাইরে গিয়ে ঘুমাতে চায়, কিন্তু আলাল উদ্দিন সেটাও করতে দেয় না, কারণ ফাতিমা বাইরে ঘুমালে তার বাবা সব জেনে যাবে। কিন্তু ফাতিমার বাবা বাইরে কান রেখে সবই শুনে ফেলেছিল। তাই সে পরের দিন সকাল হলে নিজের বন্ধুকে বলে, তোকে আমি কত বিশ্বাস করে নিজের মেয়েকে দিলাম, আর তুই তার সাথে কেন এমন করলি? এটা শুনে আলাল বলে, কে বলেছে তোকে? ফাতেমা। বাবা তখন বলে, আমার নিজেরও কান আছে। আমি কি কম দিয়েছিলাম তোকে? 5 একর জমি দিয়েছিলাম, আরও লাগলে আরও দিতাম। তারপরও কেন এমন করলি তুই? আলাল তখন বলে, আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু তার চেহারা দেখলে আমি ভয় পেয়ে যাই। তার চেহারা ভূতের থেকেও জঘন্য। এই কথা শুনে ফাতিমার বাবা অনেক রেগে যায়। তাই সে আলালকে মারতে তেড়ে যায়, কিন্তু আলাল তাকে লাথি মেরে আহত করে দেয়। তারপর সে চাতে বিষ মিশিয়ে দিয়ে তাকে খেতে দিয়ে ক্ষমা চায়। তার এটা করা ঠিক হয়নি। বাবাও সরল মনে চা খেয়ে নেই, কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরে সে বুঝতে পারে চাতে বিষ ছিল। ছটপট করতে করতে সে মারা যায়। ফাতিমা শুধু দূরে দাঁড়িয়ে বাবার মৃত্যু দেখে কান্না করছে। তারপর সে একটি কোদাল নিয়ে আলালকে মারতে চায়, কিন্তু সাহসে কুলোয় না। সে বাবার মৃতদেহ নিয়ে শোক করছে। তখনই আলাল বলে, সন্ধ্যা হওয়ার আগেই পালিয়ে যাও, কারণ গ্রামবাসী যদি জানতে পারে তুমি নিজের বাবাকে হত্যা করেছ তাহলে পাথর মেরে তোমাকে হত্যা করা হবে। এরপর অসহায় ফাতিমা যখন চলে যাচ্ছিল তখন আলাল তাকে সেই বিষের কৌটাটি দিয়ে বলে, যখন তুমি বুঝতে পারবে তোমার জীবন অর্থহীন তখন এটাকে নিজেকে শেষ করে দিও। নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে ফাতিমা জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। কোথায় যাবে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। তাই একটি গাছের তলায় বসে সে কান্না করতে থাকে। একমাত্র আশ্রয় বাবাও মারা গেল। মা গো, আমি অনেক ভয় পাচ্ছি মা। তখন এক বয়স্ক লোক এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছ কেন মা? তাকে দেখতেই ফাতিমা ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু লোকটি অভয় দিয়ে বলে, সে এই জঙ্গলের মালিক, পাশেই তার বাসা। জানি বিশ্বাস হচ্ছে না। আগে এই জায়গায় অনেক মানুষ বাস করত, কিন্তু এক মহামারীতে মারা যেতে যেতে এখন পুরো গ্রাম জঙ্গল হয়ে গেছে। সে তখন নিজের খাবার ফাতিমাকে দিয়ে খেতে বলে। প্রচুর খিদার চোটে ভয়ে ভয়ে ফাতিমা খাবার খাওয়া শুরু করে। তখন লোকটি জিজ্ঞেস করে, এই চেহারার কারণে তুমি পালিয়ে বেড়াচ্ছ তাই না? এটা শুনে ফাতিমা স্তব্ধ হয়ে যায় আর কান্না করতে করতে বলতে থাকে, আমার কি দোষ ছিল? আমি কেন অন্য বাচ্চাদের মতো জন্ম নিলাম না? কেন আমার মা আমাকে জন্ম দিতেই পালিয়ে গেল? কেন কেউ আমাকে বউ বানাতে চায় না? কেনই বা আমার কারণে আমার বাবা মারা গেল? কি দোষ ছিল আমার বলুন? আমি শুধু একজন ভালো বউ হতে চেয়েছিলাম। তখন লোকটি বলে, মানুষ তখনই তোমাকে বউ হিসেবে মেনে নিবে যখন তুমি সুন্দরী হবে। তুমি কি সুন্দরী হতে চাও? ফাতিমা চুপ করে থাকে। এই ইচ্ছা প্রকাশ করার মতো সাহসও তার যেন আর বাকি নেই। তখন লোকটি তার হাত থেকে একটি আলোর রশি তার দিকে ছোড়ে, আর সেটা ফাতিমার চেহারায় লাগতেই ফাতিমার সব রোগ ভালো হয়ে যায়, আর সে অনেক সুন্দরী হয়ে যায়। লোকটি তখন একটি আয়না দিয়ে তার চেহারা তাকে দেখায়। নিজেকে সুন্দরী দেখে ফাতিমাও অনেক খুশি হয়ে যায়। তবে এবার লোকটি বলে, তুমি যা চেয়েছিলে তা পেয়েছ, তবে এখন তোমার অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এটা শোনার সাথে সাথে ফাতিমা বলে, আমি সব নিয়মকানুন পালন করব। লোকটি তখন বলে, আগে ভালো মতো শুনে তো নাও। তুমি এখন বিয়ে তো করতে পারবে, তবে বিয়ের 3 মাসের মধ্যে তোমাকে স্বামীকে মেরে ফেলতে হবে, নয়তো তোমার রূপ আবার আগের মতো হয়ে যাবে। এভাবে তোমার 100 স্বামীকে হত্যা করতে হবে। শর্ত শুনে ফাতিমা অনেক ভয় পেয়ে যায়, তবে সে আবার আগের রূপেও ফিরতে চাইছিল না। তখনই লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তার মানে এই লোকটি কোনো সাধারণ মানুষ ছিল না। কাহিনী বর্তমানে ফিরে আসে। ফাতিমার গল্প শোনার পরও হাসান বিশ্বাস করে না। সে তাকে বলে,
তুমি কি ভেবেছিলে তুমি মিথ্যা বলবে আর আমি বিশ্বাস করে নিব? অন্য লোকেরা তোমার মিথ্যা গল্প শুনে বিশ্বাস করতে পারে, কিন্তু আমি না। ফাতিমা তখন বলে, আমি আজকে রাতে মারা যাব বুঝতে পারছি, তাই আমি চাই মারা যাবার আগে কেউ আমার সত্য জীবন কাহিনী জানুক, যাতে এতদিন অজানায় থেকে গেছে। সেদিন সুন্দরী হবার কয়েকদিনের মধ্যে নাকি তাকে একজন লোক বিয়ে করে নেই। লোকটি তাকে অনেক ভালোবাসত, খেয়াল রাখত, এমনকি তার পরিবারও নিঃস্ব জানা সত্ত্বেও তাকে মেনে নিয়েছিল। কিন্তু বিয়ের 3 মাস পর আবার সেই জঙ্গলের লোক তাকে দর্শন দিল আর তাকে ওয়ার্নিং দিল, আজকেই শেষ দিন। আজকে রাতে সে যদি স্বামীকে হত্যা না করে তাহলে তার রূপ আগের মতো হয়ে যাবে। ফাতিমা তখন বলতে থাকে, আমি এটা করতে পারবো না, সে আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি। লোকটি তখন বলে, তুমি যদি তাকে হত্যা না করো তাহলেও তাকে হারাবে, আর যদি হত্যা করো তাহলেও হারাবে, কারণ পরের দিন সে যখন তোমার বিকৃত মুখ দেখবে এমনিই তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। এখন তুমি চিন্তা করো কোনটা করবে। এটা বলেই লোকটি আবার উধাও হয়ে যায়। ফাতিমা তখন ভারাক্রান্ত মন নিয়ে 1 কাপ চা বানায়, তারপর সেই চাতে বিষ মিশিয়ে দেই। এরপর অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সে সেটা গিয়ে স্বামীকে দেই। স্বামী বলে, তুমি তো কিছুক্ষণ আগে মাত্র আমাকে চা দিলে, এখন আবার কেন আনলে? ফাতিমা তখন বলে, আমি ভাবলাম আপনার হয়তো লাগবে। সমস্যা নেই, আপনি না খেলে আমি জানলা দিয়ে ফেলে দিব ওটা। তখন স্বামী তার মন রাখার জন্য চা খেয়ে ফেলে। চা খাওয়ার কিছুক্ষণ পরেই স্বামী ছটফট করতে করতে মারা যায়। ফাতিমা শুধু চিৎকার করে বলতে থাকে, আমাকে মাফ করে দিও জান, আর নিজের প্রথম ভালোবাসার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কাহিনী বর্তমানে আসে, কিন্তু হাসান ফাতিমার কথা এবারও বিশ্বাস করে না। সে তখন বলে, তখন না হয় তুমি বাধ্য হয়ে এটা করেছিলে, কিন্তু আমার শালা, সে কি দোষ করেছিল? সে কেন মরল? আমার বোন কেন মরল? আমার বোনের বাচ্চারা কেন কষ্ট পেল? তাই আমি প্রতিজ্ঞা করেই তোমাকে বিয়ে করেছি। তোমার 100তম স্বামী হয়ে তোমাকে খুন করব, তাতে আমার জীবনে চলে যাক না কেন। তার কথা গুরুত্ব না দিয়ে ফাতিমা আবার গল্প বলা শুরু করে। তার প্রথম স্বামীকে মারার পর সে আলালউদ্দিনকে আবার বিয়ে করে। চেহারা বদলানোর কারণে সে তাকে চিনতেই পারেনি, আর তার দেওয়া বিষ দিয়ে তাকে মেরে ফেলে। এই একটা খুন করে সে শুধু শান্তি পেয়েছিল, কারণ এটা সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছিল। তখন হাসান আবার বলতে থাকে, তাহলে আমার ভাই শাহেদ আরেফিনকে মারলি কেন? আমার বোন হাসনাতকে মারলি কেন? বল, তুই শুধু আমার ভাইকেই মারিসনি, বড় একজন ভবিষ্যৎ নেতা আর ভালো মানুষকে হত্যা করেছিস। তখন ফাতিমা মুচকি হেসে বলে, আমার 100টা স্বামীর মধ্যে শুধু আমার প্রথম স্বামী ভালো ছিল, আর বাদ বাকি সবাই শয়তান ছিল। এটা শুনে হাসান রেগে গিয়ে বলে, কি বলতে চাস তুই? তার মানে আমিও কি শয়তান? আমার ভাইও শয়তান? ফাতিমা তখন বলে, তুমি তার ব্যাপারে কিছুই জানতেই না দেখছি। সেদিন রশিদের ছেলের মুসলমান উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল, আর সেখানে আরিফিনের সাথে আমার প্রথম দেখা। সে আমাকে দেখার পর শুধু আমাকেই দেখে যাচ্ছিল। অনুষ্ঠান শেষে আমি দেখতে পেলাম একটা কিশোরী মেয়ে তার কাছে আসছে, আর তাকে চিন্তিত হয়ে বলছে, এখন আমাদের বিয়ে করে ফেলা উচিত, কারণ আমি প্রেগনেন্ট। কিন্তু আরিফিন তাকে একটা মিডওয়াইফের ঠিকানা দিয়ে বলে, তার কাছে গেলে সে সুন্দরভাবে কাজটা করে দিবে। এর আগেও সে এসব ঝামেলা তার কাছেই সমাধান করেছে। কিন্তু মেয়েটি এটা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। তখনই আমি তার কাছে গেলাম। আমাকে দেখতে এসে লিফট দেওয়ার প্রস্তাব করলো। এরপর সে আমাকে তার এক বন্ধুর বাসায় নিয়ে গেল। সেখানে 1 সপ্তাহ আমরা স্বামী স্ত্রীর পরিচয়ে ছিলাম, তবে আমি কখনো তাকে নিজেকে স্পর্শ করতে দিই নাই। তাই 1 সপ্তাহ পর সে আমাকে বিয়ে করলো, আর জঙ্গলের একটি ফার্ম হাউসে নিয়ে গেল। বলল যে এটা নাকি তার নিজস্ব বাড়ি। তারপর সে আমাকে একা রেখে চলে গেল। আমি তার জন্য অপেক্ষা করতে থাকলাম। কিন্তু মাঝরাতে সে একটা কিশোরী মেয়ে নিয়ে বাসায় আসলো। বাসর রাতের দিন সে মেয়েটিকে বলল আমি নাকি তার বড় বোন, আর আমাকে বলল যেন রাতে তাকে ডিস্টার্ব না করি। তারপর আমি তাদের জন্য কফি বানালাম, আর কফিতে বিষ মিশিয়ে দিলাম। কফি খাওয়ার কিছুক্ষণ পরে ছটপট করে তারা মারা গেল। তখনই ফাতিমারও প্রচণ্ড পানি তৃষ্ণা পেটে থাকে, তাই সে হাসানকে পানি দিতে অনুরোধ করে। হাসান এবার পানি নিতে যায়, কারণ সেও এখন ফাতিমাকে বিশ্বাস করছে। কারণ সে এতদিন মনে করত তার ভাই অনেক ভালো মানুষ, কিন্তু সে যখন ভাইকে এক অচেনা মেয়ের পাশে পেয়েছিল সেও ভাবিকে কোনো উত্তর দিতে পারেনি। অথচ সেই এতদিন ভাবিকে এটা ওটা বুঝে দমে রেখেছিল। তার ভাবি যখন ভাইকে সন্দেহ করত তখন সে বলতো তার ভাই অনেক ভালো মানুষ, সে পরকে করতেই পারে না, সে দেশের জন্য নিজের সংসার কামনা বাসনা ত্যাগ করেছে। ভাইয়ের মৃত্যুর রাতেই সামাদ এসে বলে সে জানে কে আরিফিনকে হত্যা করেছে, আর এখানে সামাদের সাথে তার প্রথম পরিচয়। তখন হাসান তার গলা চেপে ধরে বলে, তাড়াতাড়ি বল কে করেছে এটা।
সামাদ তখন বলে, রিল্যাক্স হও, আমিও তোমার মতোই ভিকটিম। আমার বাবাকেও সে একইভাবে বিষ দিয়ে মেরেছিল। বাবা যখন তাকে জিজ্ঞেস করেছিল সে কেন তাকে বিষ দিয়েছে, সে নাকি শুধু বলেছিল তার 100 স্বামী হত্যা করতে হবে, বেশ এজন্যই। আমার বাবা ছিল 88তম আর তোমার ভাই ছিল 94তম। জানো, বিষ দেওয়ার পরেও নাকি আমার বাবা মারা যায়নি। সে হেঁটে হেঁটে বাড়িতে গেছে আর আমার মার কোলে ছটফট করতে করতে মারা গেছে। এই ঘটনা শুনে দুজন সেদিন প্রতিজ্ঞা নেই তারা এই মহিলার শেষ না করে থামবে না। ঘটনা বর্তমানে ফিরে আসে। তবে হাসানের মনে এখন কোনো প্রতিশোধের ইচ্ছা নেই, বরং তার মনে এখন অনুশোচনা হচ্ছে। তাই সে ফাতিমাকে গিয়ে জিজ্ঞেস করে, এই বিষের প্রতিকার কি, বলো আমাকে। কিন্তু ফাতিমা বলে, এই বিষের কোনো প্রতিকার নাই। তখনই সামাদ তার সাঙ্গুপাঙ্গু নিয়ে ফাতিমাকে মারতে চলে আসে। তবে হাসান তাদের আটকে দরজা বন্ধ করে দেয়। সে তখন সামাদকে বোঝানোর চেষ্টা করে তার বাবা একটা শয়তান ছিল। কিন্তু সামাদ উল্টো বলে, আমার বাবা শয়তান হলেও তাকে মারার অধিকার কে দিয়েছে? তখন সামাদ ফাতিমাকে বর্ষাতে বিঁধতেই যাবে, তখনই সামনে হাসান চলে আসে আর তার হাড় বরাবর বর্ষা বিঁধে যায়। হাসান তখন সামাদকে পালিয়ে যেতে অনুরোধ করে, কারণ সে সামাদকে বাঁচাতে চায় আর শেষ সময় সে একান্তে বউয়ের সাথে কাটাতে চায়। সামাদ যখন চলে যায় তখন হাসান ফাতিমাকে বলে, আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি যাই আমার প্রতি করো না কেন, আমার মনে তোমার প্রতি আর ক্ষোভ নাই। ফাতিমাও বলে, শেষ সময় সে এমন মহান দয়ালু মানুষের স্ত্রী হতে পেরেছে, এটাই তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তখন সেখানে দুজনের মৃত্যু হয়ে যায় আর মুভির গল্প এখানে শেষ হয়ে গেল। তো কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।